এখানে আকাশ নীল। লিখেছেন মাধবী ভট্টাচার্য। এই দিদি, তোকে বাবা ডাকছে। আমার বোন অঞ্চিতা আমাকে ডেকে দিয়েই আবার টিভি দেখতে চলে গেল। ও এবার ক্লাস 10-এ উঠেছে। ভারী চঞ্চল, পড়াশোনা করতেই চায় না। সারাদিন টিভি দেখে, নয় মোবাইলে খুটখুট করে কাটিয়ে দেয়। কিন্তু যথেষ্ট মেধাবী। কবে যে বুদ্ধি হবে বোকাটার। আমি দোতলায় নিজের পড়ার ঘরে বসে পড়াশোনা করছি। এবছরই MBBS কমপ্লিট করে একটা হাসপাতালে ইন্টার্নশিপ করছি। এবার MS করব, তাই এই পরীক্ষার জন্য প্রস্তুত হচ্ছি। কিন্তু এখন বাবা ডাকলো কেন? কোনো বিশেষ দরকার? বাবা তো জানেই যে আমার এখন পড়ার সময়, আর এই সময়ে বাবা চায় না আমায় কেউ বিরক্ত করুক। তবে আজ বাবা নিজেই আমায় ডাকছেই অসময়ে। বই বন্ধ করে রেখে সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলাম। দেখি আমাদের ড্রয়িং রুমে এক বয়স্ক দম্পতি বসে আছেন। তাদের পোশাক পরিচ্ছদ, চেহারা সবই তাদের নিম্নবিত্ত অবস্থার পরিচয় বহন করছে। তাদের দেখছি মা বিশাল খাতির করে চা জলখাবার খেতে দিয়েছে। কারা এরা? আমাকে দেখেই সেই দম্পতির দুজোড়া চোখ আমার ওপরেই স্থির। কি যে ছিল তাদের চোখে, আমার অস্বস্তি হতে লাগলো। এভাবে তাকিয়ে আছে কেন এরা? পুরুষ লোকটি বলল, কেমন আছো চিত্রা মা? ভালো আছি, অস্বস্তির সঙ্গে উত্তর দিলাম আমি। বুঝতে পারছি না এরা কারা। বাবা তো দেখে কিছুই বলছে না, কেমন অন্যমনস্ক গম্ভীর মুখে বসে আছে। আমার কেমন ভয় হতে লাগলো। এবার মহিলাটি বললেন, তোমার ডাক্তারি কেমন চলছে? এখন আরো বড় ডাক্তার হওয়ার জন্য নাকি পড়াশোনা করছো? হ্যাঁ। আমার অবাক লাগছিল, এদের আমাকে নিয়ে এত কৌতূহল কিসের? আর মা বাবাই বা কেন চুপ করে থেকে ওদের প্রশ্রয় দিচ্ছে? ওদের তো আমি জন্মেও দেখিনি। পুরুষ লোকটা পান খাওয়া দাঁত বের করে হাসলো। অনেক বড় হও মা, মা বাবার মুখ উজ্জ্বল করো। তারপর লোকটা বাবার দিকে তাকেই বলল, এখন তাহলে আসি কর্তা, আমরা যা বললাম সেটা নিয়ে ভেবে দেখবেন। আমরা আবার আসবো খুব তাড়াতাড়ি। ওরা চলে গেছে। মা আর বাবার মুখে যেন কেউ এক পোঁচ কালি লাগিয়ে দিয়েছে। এত কালো মুখ করে বসে থাকার কি হলো? কিছু যে একটা গুরুতর হয়েছে সেটা তাদের মুখ দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু কি সেটা? আমি এবার মাকেই জিজ্ঞেস করলাম, কি হয়েছে মা? তোমাদের এত মন খারাপ কেন? কারা ওরা? কি চায়? কিচ্ছু হয়নি, তুমি যাও পড়ো গিয়ে। কি কিচ্ছু হয়নি? তোমাদের মুখ দেখে মনে হচ্ছে স্বয়ং যমরাজ এসে দেখা দিয়েছেন। বলো কি হয়েছে? আহো চিত্রা, খুব বাড়াবাড়ি করছো তুমি। যাও নিজের ঘরে। চেঁচিয়ে উঠলেন বাবা। আমি অবাক হয়ে গেলাম। মা আর বাবা এমন করছে কেন? কি লুকোতে চাইছে ওরা? আমি আর কিছু না বলে নিজের ঘরে গিয়ে পড়ায় মন দিলাম। কিন্তু ব্যাপারটা আমার মধ্যে খসখস করতেই থাকলো। আমার বাবা নামকরা গাইনোকোলজিস্ট, মা কলেজের অধ্যাপিকা। পাড়ায় সম্ভ্রান্ত পরিবার হিসেবে আমাদের সবাই যথেষ্ট সম্মান করে। এর মধ্যে এই দুজন মানুষের আবির্ভাব কোথা থেকে হলো, আর মা বাবা কেন ওদের ব্যাপারে কিছুই স্পষ্ট করে বলছে না, কিছুই বুঝতে পারছি না আমি। ওরা এসে চলে যাওয়ার পর থেকে মা আর বাবার অদ্ভুত পরিবর্তন লক্ষ্য করছি আমি। সারাক্ষণ চুপচাপ, অন্যমনস্ক হয়ে থাকে। আগের মতো হাসি মজা করতে পারে না। কি হয়েছে? কি হয়েছে? অজানা আশঙ্কায় আমার বুক কাঁপে। আজ হাসপাতাল থেকে ফিরে এসে দেখি বোন একলা বসে টিভি দেখছে। মা কোথায় জিজ্ঞেস করতে বললো শুয়ে আছে। বাবা এখনো ফেরেনি। মায়ের কি হলো এই অবেলায় শুয়ে আছে? আমি মায়ের শোবার ঘরে ঢুকলাম। দেখি মা ঘর অন্ধকার করে শুয়ে আছে। আমি গিয়ে মায়ের কপালে হাত রাখলাম। জ্বরটর আসেনি তো? মা বোধহয় আমি ঢুকেছি টেরই পাইনি, তাই চমকে উঠে বসলো। আর আমি আবছা অন্ধকারে স্পষ্ট দেখতে পেলাম মায়ের গালে জলের ধারা। এক অজানা আশঙ্কায় মাকে জড়িয়ে ধরলাম আমি। মা গো, ও মা, কি হয়েছে মা? বলো, আমায় বলো। ওই ওরা আসার পর থেকে দেখছি তোমার আর বাবার এই অবস্থা। সারাক্ষণ মন খারাপ করে থাকো। কি যে চিন্তা করতে থাকো তা তোমরাই জানো। কিন্তু আমার যে বড় ভয় করছে। কিছু না, কিছু না। কেন ভয় পাচ্ছিস পাগলি? আমরা আছি তো।
মায়ের এই অদ্ভুত উত্তরের কোনো মানে খুঁজে পেলাম না আমি। মা আমায় বলল, খিদে পেয়েছে না তোর? আমি চাউমিন বানিয়ে রেখেছি, দেখ, খেয়ে নে মা। আমি খাবো, কিন্তু তার আগে তুমি বলো কি হয়েছে। বলছি তো, কিছু না, বলে মা উঠে গিয়ে রান্নাঘরে চলে গেল। আমি বুঝলাম আমাকে এড়াতেই মা এখন রান্নাঘরে গেল। অস্বস্তি বুকে নিয়ে আমি বোনের পাশে গিয়ে বসলাম। ওকেই জিজ্ঞেস করলাম, আচ্ছা রে বনু, মা আর বাবার কি হয়েছে বলতো? কই, কি হয়েছে? এই যে সারাক্ষণ অন্যমনস্ক থাকে, দেখিসনি? কোথায় অন্যমনস্ক থাকে? উফ, এই পাগলিকে জিজ্ঞেস করাই ভুল হয়েছে। টিভি থেকে অন্যদিকে মুখ ফেরালে তবে তো ও দেখবে। মা চাউমিন নিয়ে এলো। আমি খেতে শুরু করলাম। সত্যি খুব খিদে পেয়েছিল। বনু লুব্ধ দৃষ্টিতে তাকাচ্ছিল। আমি ওকে বললাম, খাবি বনু? খা না, মা অনেক দিয়েছে তো। বলতেই সে খুব খুশি হয়ে খাওয়া শুরু করলো। আমার বুকটা মায়ায় ভরে যাচ্ছে। কত ছোট বোন আমার, আমার থেকে 8 বছরের ছোট ও। দিদির বড্ড ন্যাওটা। আমি ওর মাথায় হাত বুলিয়ে দিলাম। কি ওচি, তুমি দিদিরটা খাচ্ছ কেন? তোমাকে দিইনি আমি? মা চেঁচিয়ে উঠল। বোন ভয় পেয়ে গেল। আমি বললাম, খাক না মা, আমিও খাচ্ছি তো। না, তুই খা তো, এত খেটে খুঁটে এলি, পেট ভরে না খেলে শরীর চলবে কেন? ওচি হ্যাংলা কোথাকার, শুধু দিদিরটার দিকে নজর, তাই না? দিদিকে পেট ভরে খেতেও দিবি না। আমি তো অবাক, বনু তো বরাবর এমন করে। মা তো হাসে ওর কাণ্ড দেখে। কিন্তু আজ কেন মা আমাকে এমন স্পেশাল অ্যাটেনশন দিচ্ছে? কি হয়েছে মায়ের? আজ ছুটির দিন, ঘরে বসে পড়ছি। হঠাৎ বনু হাঁপাতে হাঁপাতে এসে বলল, এই দিদি, দেখ গিয়ে, একটা লোক বাবার সাথে ঝগড়া করছে। কোথায়? ওই গেটের বাইরে, রাস্তায়। আমি দৌড়ে গেলাম। দেখি মা ভয়ে গেটের ভেতরে দাঁড়িয়ে আছে, আর বাবা গেটের বাইরে দাঁড়িয়ে একটা লোকের সঙ্গে তর্ক করছে। পাড়ার কিছু মানুষ দাঁড়িয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করছে। এ তো সেদিনের সেই লোকটা, যারা আসার পর থেকে আমাদের বাড়ির শান্তি নষ্ট হয়ে গেছে। লোকটা বলছে, আজ বাড়িতে ঢুকতে দিলেন না তো, কিন্তু কতদিন আটকে রাখবেন? আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিয়ে যাবই। অধিকার দেখাতে এসেছ? তখন মনে ছিল না, এখন এসেছো অধিকার পালাতে? দূর হও, কখনো এখানে আসবে না। আসবো না মানে? আসতে তো হবেই, দরকার পড়লে পুলিশের কাছে যাব। পারবেন আটকাতে? আমি তাড়াতাড়ি লোকটার সামনে গিয়ে দাঁড়ালাম। বললাম, কে আপনি? কি চাই আপনার? এভাবে আমার বাবার সাথে কথা বলছেন কেন? আমাকে দেখে লোকটার গলা একটু নরম হলো। বলল, আমি কে, কেন এসেছি, এসব তোমার বাবা ভদ্রলোককেই জিজ্ঞেস করো। তবে আমিও দেখে নেব কতদিন তিনি আমাদের প্রাপ্য অধিকার থেকে আমাদের বঞ্চিত করেন। বলে লোকটা চলে গেল হনহন করে। আমি বাবাকে টেনে নিয়ে বাড়ির ভেতরে ঢোকালাম। তারপর গেটটা বন্ধ করে দিয়ে বাবাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে বাবা, এবার তো বলো আমায়, না বললে বুঝবো কেমন করে? হঠাৎ বাবা আমাকে জড়িয়ে ধরে কেঁদে উঠল। চিত্রা মা, মারে, আর বোধহয় তোকে ধরে রাখতে পারলাম না। ওরা তোকে নিয়ে যাবে, নিয়ে যাবে তোকে। আমি হতভম্ব, বাবা এসব কি বলছে? দেখি মাও কাঁদছে। বনু ভয়ার্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। সে বেচারও কিছু বুঝছে না নিশ্চয়ই। আমি মা আর বাবাকে ভেতরে টেনে নিয়ে গিয়ে সোফায় বসালাম। তারপর বললাম, এবার ঠান্ডা মাথায় আমায় বলো, ব্যাপার কি? তখন মা বলল, চিত্রা মা, একটা কথা তোমার থেকে আমরা গোপন করে এসেছি বরাবর, মানে বলার প্রয়োজন বোধ করিনি, হয়তো বলতাম আরো পরে। বলো, কি বলবে? আমার বুক কাঁপছে। কিছুক্ষণ চুপ করে থেকে মা বলল, তোমাকে আমরা জন্ম দিইনি, দত্তক নিয়েছিলাম। বিয়ের 5 বছর বাদেও আমরা নিঃসন্তান ছিলাম। তখন আমরা অন্য পাড়ায় থাকতাম। সেখানেই এক গরিব ফ্যামিলি ছিল। তারা একদিন তোমাকে নিয়ে আমাদের বাড়িতে এলো। তুমি তখন 2 বছরের। এই পর্যন্ত বলে মা থামলেন। তখন বাবা আবার শুরু করলেন। তারা বলল যে তাদের খুবই দরিদ্র অবস্থা। তোমার বড় আরও 2টি ছেলে আছে তাদের। 3 সন্তানকে মানুষ করার ক্ষমতা নেই তাদের। একটা মেয়েকে বড় করে তার বিয়ে দেবার ক্ষমতাও নেই তাদের। তাই তোমাকে তারা আমাদের কাছে বিক্রি করতে চায়।
যদি আমরা রাজি থাকি তাতে কিছু টাকা তাদের হাতে আসবে, আমরাও সন্তান পাব। আমি রুদ্ধশ্বাসে বললাম, তারপর কি হলো বাবা? আর কি, তোমাকে আইনত দত্তক নিলাম আমরা, তাদের চাহিদা মতো টাকাও দিয়ে দিলাম। তোমাকে পেয়ে আমরা তখন কি খুশি। কিছুদিন পর ওই পাড়া থেকে এখানে বাড়ি করে চলে আসি আমরা। আর কি আশ্চর্য, তোমাকে দত্তক নেবার 6 বছর পর অঞ্চিতা এলো তোমার মায়ের গর্ভে। তোমাদের দুজনকে নিয়ে তখন আমরা পৃথিবীর সবচেয়ে সুখী মা বাবা। আমার গাল বেয়ে কখন জলের ধারা নামছে আমি টেরই পাইনি। আমার নিজের মা বাবা শুধু পয়সার লোভে আমাকে বিক্রি করে দিয়েছে। আমাকে মানুষ করার ক্ষমতা নাকি তাদের ছিল না। কি হতো, তারা যা খেত আমিও তাই খেতাম, তারা যেখানে থাকতো আমিও সেখানেই থাকতাম। কি হতো তবে? কেন তারা আমাকে বিক্রি করে দিল? তারা কিসের মা বাবা? আমার কান্না দেখে মা আর বাবা আমাকে জড়িয়ে ধরল। কেন কাঁদছিস তুই? তুই আমাদের মেয়ে, তুই আমাদের। এখন ওরা তোকে আবার ফেরত চাইছে, হুমকি দিচ্ছে, কিন্তু আমরা তোকে যেতে দেব না। এতদিন কেন বলনি আমায়? কেন লুকিয়েছিলে? কি ভেবেছিলে ওরা আমায় মা বাবা এটা জানলেই আমি ওদের সঙ্গে চলে যেতাম? কখনোই যেতাম না। ওরা কিসের মা বাবা, যারা পয়সার বিনিময়ে বাচ্চা বিক্রি করে? আর এখন অধিকার ফলাতে এসেছে। কারণ আমি ডাক্তার হয়েছি, রোজগার করছি। ওরা আমাকে নয়, আমার টাকাকে চায়। ঘেন্না করি আমি ওদের, ঘেন্না করি। আমাদের উপরে তো রাগ নেই তো মা? ডুকরে উঠল মা। তোমাদের উপরে রাগ করব কেন মা? তোমরা না থাকলে আমি কোথায় ভেসে যেতাম? তোমরা আমাকে কত যত্নে আগলে রেখেছ, পড়াশোনা করিয়ে আমায় মানুষ করেছ। বনু তোমাদের নিজের মেয়ে, আর আমি অন্য কারো মেয়ে। কোনো তফাৎ রাখুনি তোমরা। তোমরাই তো আমার মা বাবা। ওরা কারা? ওদের চিনি না আমি। মাকে জড়িয়ে ধরলাম আমি। বনু বড় বড় চোখ করে তাকিয়েছিল। লোকটা আবার এসেছে। আমি লোকটাকে নিজে ঘরে এনে বসিয়েছি। লোকটার মুখ খুব খুশি খুশি, ভাবছে এবার মেয়ে বোধহয় তাদের হলো। আমি লোকটাকে বললাম, কি চাই আপনাদের? আমার রুক্ষ গলার সুরে লোকটা বোধহয় একটু ঘাবড়ে গেল। আমতা আমতা করে বলল, তোমার বাবা এখনো কিছু বলেনি? হ্যাঁ বলেছেন, তাতে কি? আমি তো আপনাদের চিনি না। মানে কি বলছো? আমি তোমার আসল বাবা? ফ্যাকাশে মুখে লোকটা বলল। কিসের বাবা? লজ্জা লাগে না আপনাদের? লজ্জা নেই? যে মেয়েকে একদিন শুধু টাকার জন্য বিক্রি করে দিয়েছিলেন, আজ সেই মেয়ে ডাক্তার হয়েছে বলে অধিকার ফলাতে এসেছেন, রোজগারের টাকায় ভাগ বসাতে। এতদিন কোথায় ছিলেন আপনারা? একদিনও তো আপনাদের দেখিনি আমি। লোকটা চুপ, মাথা নিচু। আমি আবার বললাম, টাকার এত লোভ আপনার? ঠিক আছে, প্রতি মাসে আপনাদের টাকা পাঠাবো আমি, কিন্তু আপনারা কখনো এদিকে আসবেন না। আমি আপনাদের মুখ দেখতে চাই না। আর কখনো এদিকে আসলে কিন্তু আমি পুলিশে খবর দেব, আর সব সত্যি বলে দেব। লোকটা মুখ তুলে একবার করুণ চোখে আমার দিকে তাকালো, তারপর চুপচাপ বেরিয়ে গেল বাড়ি থেকে। না, আমার একটুও কষ্ট হচ্ছে না, বরং এক অদ্ভুত আনন্দ হচ্ছে। জয়ের আনন্দ, অন্যায়ের সঙ্গে আপোষ না করার আনন্দ। আমি পেরেছি। বাইরের ঝকঝকে নীল আকাশটা বলে দিচ্ছে, এতদিনে মেঘের কালো ছায়া সরে গিয়ে ঝলমলে দিন উঁকি দিয়েছে। এখানে এখন আকাশ নীল। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।